খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। বলো রে হরি বল, বলো রে হরি বল। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকরাশি বললেন, ঢের ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি। 15 টাকা হবে না মশাই, আরও 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি। কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়েই আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত কথা সাহিত্যিক রাজশেখর বসু রচিত মহেশের মহাযাত্রা। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। কেদার চাটুর্যে মহাশয় বলিলেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরও একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদত্তি, কন্ধকাটা এনারাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারবো না। এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ কখনো? ম্যাকডোনাল্ড, চার্চিল আর বালডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন বাপু? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয় বাপু। আরে প্রত্যক্ষ করা কি আর যার তার কম? শ্রী ভগবান কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবেই সব দেখতে পাওয়া যায় গো। আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরের রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ? তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই 2-10টা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্যে মশায় হুকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন। 30-40 বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারের শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না, বলতেন শুয়োর না খেলে হিন্দুর উন্নতির আশা নেই। ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ কিছু মানুন আর না মানুন, ভূত মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদের লোক,
কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাশ করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করত বউ ভালোবাসে কি বাসে না। যাদের সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ জানিয়ে হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ওই ভূতে আর ভগবানে হাজির করতেন, কারণ এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, ওই লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই তো উচিত, নইলে মানুষের মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? লোভে পাপ আর পাপে মৃত্যু। ওই লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা যেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহকালের কটা সখী বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মান্দাকিনী কুলুকুলু বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙ্গুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে। ছেড়ো আর খাও। জনকতক ছোকরা দেবদূত গোলাপি উরুনি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালোয়াতি চাও তো নারদ মুনির আস্তানায় যাও। ওই সমস্তই গাজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকলে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ফুট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না। কেউই নেই। আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লেগে যাও, লেগে যাও। তারপর মহেশবাবু ফুল স্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা, ভূত এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত ইজ ইকুয়াল টু √0। বদ্ধ উন্মাদ। উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বের করুন মশাই। অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মহাশয় যদি ভগবান দেখাবার ভার নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বই গেছে। বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না। একটার প্রমাণ পেলে আর সমস্ত আমি মেনে নিতে রাজি আছি। এই কথা। আচ্ছা, আসছে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, স্পষ্টাস্পষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে কিন্তু দোষ দেবে না। আর যদি না দেখাতে পারো? আমার নাক কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। আরে কাটাকাটির দরকার কি?
শর্তের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরও অন্ধকার করেছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনও তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই কয়েছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে মূর্তি 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরও 2। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতা রাম সীতারাম। এ মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, উফ, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুর গাছের নিচে ছিলেন। হঠাৎ উপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত বিশ্বাস করেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়ারা লোক। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলে, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথাই নেই। পিছনের 2 ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারলে। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, বেটা জচ্চর। হরিনাথ পাল্টা কিল মেরে বললেন, আহম্মক। নিজের পিঠে হাত বুলোতে বুলোতে 2 বন্ধু বাড়িমুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলুস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত সেমফুল কাণ্ড। 2 নামজাদা অধ্যাপক একটি তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্যে যদি একটু করেই থাকি তাতে দোষটা কি বলুন তো? হাজার হোক আমার বন্ধু তো। কে তোমার বন্ধু? মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো অত্যন্ত অপরাধ হয়েছে তোমার। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুরে তর্ক আর তুলতে পারবে না। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও আমি সাসপেন্ড করলুম।
অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়ো চুরির দ্বারা। সে আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায়, তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে। একটি তুচ্ছ কোচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল, তাই প্রকাশ করবার জন্যে তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেললেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগল। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা আলজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খায় তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতো ভাবলেন, হা, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন, তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতেই লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন, কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাকেও রেহাই দেবেন না। তারপর তার কবিতা শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওহে হরিনাথ তোরে করি কাপ, পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বললেন, বাবু, চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, তাহলে ওটাকে সেলাই করে নে। পিঠে মারি চর, মুখে গুজি খড়, জেলে দেশলাই আগুন লাগায়। কিন্তু আবার এক আপত্তি। হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মাটির চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন, কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন, কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটা এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জল গ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না,
কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুরে বইগুলো। যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওই সব বই পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় হলো না। সহকর্মীরা প্রায়ই এসে তার খবর নিতেন। হরিনাথ একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছু মাত্র বদলেছে। এই রইল আমার উইল। তোমাকেই ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিতে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে, সে ওই পুরস্কারটা পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ টাদ্ধ কিন্তু করো না। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসবও দিও না। একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 150 গন্ধক আর 500 সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই। থাকলেও বোধ হয় তারা আসতো না। বড়দিনের বন্ধ। কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? আমি একলা মানুষ, আপনাদের উপরেই ভরসা। ওই বেলাল্লা হতভাগা লাশ আমরা বইব, ইয়ার কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি। ভদ্রমহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলেন। বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল, বলো রে হরি বল। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমে ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরা টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। বলো রে হরি বল, বলো রে হরি বল। কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকরাশি বললেন, ঢের ঢের বয়েছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি। 15 টাকা হবে না মশাই, আরও 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি। কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়েই আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন।
বৈতরণীর তিনজন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভিতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদ দিই। হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকরাশি বললেন, কাঠ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না, তা কিন্তু আগে থেকেই বলে রাখছি। আগন্তুক বললে, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁধে দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এই মোষের গাড়ির বোঝা, আরও 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশির রেহাই পেলেন। খাট চলেছে আর একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহরের লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো চলো। আবার যাত্রা, আরও একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওটাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হনহন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীতের ছুটতে হলো। আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? থামো থামো, বিজন স্ট্রিট ছাড়িয়ে গেলে যে লোকগুলো কি শুনতে পায় না? আরে ও হে পাকরাশি, থামাও না ওদের। হাই পাকরাশি, তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদল বলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এ পথে কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছে, থামো থামো। ও কি খাটের উপর উঠে বসেছে? কে? মহেশ, মহেশই তো। কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পিছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ, ও হে হরিনাথ, হরিনাথ। কি কি? এই তো আমি। ও হে হরিনাথ, আছে আছে, সব আছে, সব সত্যি, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে গেল।
তখনও তার ক্ষীণ কণ্ঠ শোনা যাচ্ছে। আছে 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 হরিনাথ আছে। এই দেখে হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচন বাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খায়ে পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব উঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের উপর এমন দুপদাপ শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।